রানী, রানী হচ্ছে মেইন। তো রানী ভিক্টোরিয়ার কথা আমরা শুনেছি। তো তেমনি এই মৌমাছিদের ক্ষেত্রেও যে প্রধান, যে হেড পুরো মৌমাছিদের, সেইটা হচ্ছে আমাদের কাঠের বাক্স হয়তো কোথাও পড়ে আছে বা মাটির হাড়ি কোথাও পড়ে আছে, ঠিক আছে, সেইখানে মৌমাছিদের চলাচলের কিন্তু একটা, তাহলে এই যে 3 ধরনের মৌমাছি নিয়েই কিন্তু সমাজ গড়ে ওঠে মৌমাছিদের। এবং ডিমগুলোকে লালন পালন করার দায়িত্ব কিন্তু এই মায়ের না, রানী মৌমাছির না। সেই কাজটা কে করে? সেই কাজটা কিন্তু করে আমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নির্মাণ বাংলা। তো আজকে আমরা বাচ্চাগুলো তোদের জন্য যে চ্যাপ্টারটা চলছে এবং সেইটা আমাদের সেকেন্ড সামেটিভ সিলেবাসে আছে, সেটার যে লাস্ট যে টপিকটা, সেই টপিকটার প্রথম লেকচার নিয়ে চলে এসেছি। লাস্ট টপিক কি ছিল? প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি। বিভিন্ন রকম প্রাণীদের থেকে আমরা যে সকল খাবার পাই, সেগুলোকে কিভাবে চাষ করা হয়, সেই প্রাণীগুলোকে যার থেকে আমরা সেই খাবারগুলো পেতে পারি, সেইটার পার্ট 1 আজকে হতে চলেছে। তো আজকে আমরা আগের দিন কি পড়েছিলাম? উদ্ভিদের যে লাস্ট যে উদ্ভিদের চাষ, সেটা আমাদের চা চাষ ছিল। তো চায়ের সম্পর্কে যাবতীয় যা কিছু আমরা পড়েছি, সেগুলো কিভাবে চাষ করা হয়েছে, চায়ের গুণাগুণ কি, খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেনগুলো আসে আমি বলে দিয়েছি কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। আজকে আমরা যে জায়গাটা দেখতে চলেছি সেটা হচ্ছে মৌ চাষ, মানে মৌমাছির চাষ করা। এবার মৌমাছি কি মাটির নিচে পুঁতবে? না, সেই রকম না। মৌমাছির চাষ কিভাবে হয় তোরা নর্মাল ভাবেও দেখেছিস, যে বিভিন্ন গাছ বা বাড়ির ছাদের তলায় সেই মৌমাছির চাক বড় বড় বা অনেক ছোট ছোট চাকও দেখতে পেয়েছিস। তো সেইগুলো মৌমাছির বাসা, এবং সেইখানে মৌমাছিরা থাকে। বিশেষ করে নর্মাল ইন জেনারেল ভাবে যে সকল মৌমাছিরা এইরকমভাবে চাষ বলবো না, সেই কথায় বাসা বানিয়ে থাকে এবং সেখানে মধু তৈরি করে, যাবতীয় যা কার্যকলাপ সেখানে থেকে করে, সেইগুলো মৌমাছিকে আমরা বুনো মৌমাছি বলে থাকি। তো আমরা দেখব যে মৌমাছি কিভাবে এই সকল কাজ করে, কত ধরনের মৌমাছি আছে, তারা কিভাবে মধু তৈরি করে, কিভাবে তাদের যে চাক সেটা তারা তৈরি করে, ঠিক আছে, মধুতে কি গুণাগুণ আছে, সব কিছু কিন্তু আমরা দেখব। তো সেগুলোকেই আমরা ভাগ করে নিয়েছি মেইনলি এই 4টে পার্টে। একটা হচ্ছে মৌমাছিদের সমাজ, মৌমাছি কত প্রকৃতির হয়, ঠিক আছে, সেই সমাজ কিভাবে গঠিত হয় তাদের, সেইটা আমরা দেখব। যেমন আমরা, ঠিক আছে, মহিলা পুরুষ বাচ্চা বুড়ো বুড়ি এই রকম মিলে বিভিন্ন রকম আমাদের সমাজ গড়ে তুলি, তেমনি মৌমাছিরাও কিন্তু সেই রকম ভাবে সমাজ গড়ে তোলে। কিভাবে তোলে সেটা আমরা দেখব। এরপর আমরা দেখব মৌচাক এবং মধু তৈরি কি করে হয়। একটা মৌমাছি যে চাকে থাকে, সেই চাকটা মৌমাছিরা কিভাবে তৈরি করে সেই জিনিসটা আমরা দেখব। এবং মধু, যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের পুষ্টিগত চাহিদা পূরণে, ঠিক আছে, সেইটা আমরা দেখব যে সেই মধুটা কি করে তারা তৈরি করতে পারে। এরপর আমরা দেখব যে মৌমাছিদের জীবন চক্রে কটা ধাপ আছে, কটা পর্যায়ে মৌমাছি বাচ্চা মৌমাছি থেকে আবার পূর্ণাঙ্গ মৌমাছিতে কনভার্ট হয়, সেইটা আমরা দেখব, ঠিক আছে। আর লাস্টে আমরা দেখবো এই মৌমাছির পালন কিরকম ভাবে আমরা করি, সেটা প্রাকৃতিক উপায় হোক বা কৃত্রিম উপায় হোক, আমরা কিভাবে মৌমাছিরা পালন করতে পারি সেইগুলো আমরা দেখতে চলেছি। তো চল আমরা স্টার্ট করি বেটা। তো দেখতে পাচ্ছিস তাহলে মৌমাছি সম্পর্কিত এই যে চাকটা দেখতে পাচ্ছিস, সেটা হচ্ছে মৌমাছির চাক, যেটা মৌমাছিরা নিজেরা তৈরি করে। কিভাবে তৈরি করে, কিভাবে থাকে, মৌমাছিরা কত ধরনের হয়, সেইগুলো জিনিস আমরা স্টার্ট করতে চলেছি। তো শুরুতেই যে ছবিগুলো দেখতে পাচ্ছিস, এইখানে আমরা মৌমাছিদের সমাজ সম্পর্কে জানতে পারবো এবং মৌমাছি, এই যে এক এক ধরনের মৌমাছি, তাদের এক এক রকম কাজ থাকে, সেই কাজগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তো শুরু হচ্ছে আমাদের মৌমাছির, এখানে 3 ধরনের মৌমাছি তোরা দেখতে পাচ্ছিস ছবিতে। যেখানে শুরুতে যে মৌমাছিটা দেখতে পাচ্ছিস, দেখ এই মৌমাছিটা বাকি যে দুটো মৌমাছি আছে, এইটা আর এইটা, এই দুটোর থেকে সাইজে কিন্তু রিলেটিভলি ছোট, ঠিক আছে। তো এই যে মৌমাছি, এবং এই মৌমাছি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই মৌমাছির সমাজে। অনেক ধরনের কাজ কিন্তু এই মৌমাছিগুলো করে। তো এই যে মৌমাছি, এই মৌমাছিকে আমরা বলে থাকি কর্মী মৌমাছি। কি মৌমাছি? কর্মী মৌমাছি বলে থাকি, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ওয়ার্কার হানিবি, ঠিক আছে। তাহলে আমরা প্রথম যে মৌমাছি দেখতে পেলাম সেটা কি? সেটা হচ্ছে কর্মী মৌমাছি। আচ্ছা, এরপর যে সবচেয়ে লম্বা এবং বড় যে মৌমাছিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই মৌমাছিটাকে আমরা বলবো স্ত্রী মৌমাছি।
স্ত্রী মৌমাছি। এবং এই স্ত্রী মৌমাছিকে, যে এরা স্ত্রী অবশ্যই, কিন্তু এরা হচ্ছে এই মৌমাছির সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌমাছি। তাই এদেরকে আমরা স্ত্রী মৌমাছি না বলে এদেরকে আমরা বলি রানী মৌমাছি। এই যে 3 ধরনের মৌমাছির কথা বললাম বা এই ছবিতে দেখতে পাচ্ছিস, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে সবচেয়ে মানে ওই সমাজের হেড বলা হয়, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে রানী মৌমাছি। ক্লিয়ার? যেমন আমরা ইংল্যান্ডের ক্ষেত্রে কি দেখি যে রানী হচ্ছে মেইন, তো রানী ভিক্টোরিয়ার কথা আমরা শুনেছি। তো তেমনি এই মৌমাছিদের ক্ষেত্রেও যে প্রধান, যে হেড পুরো মৌমাছিদের, সেইটা হচ্ছে আমাদের রানী মৌমাছি। আচ্ছা, আর তাহলে এইটাকে আমরা বলবো কুইন হানিবি বা কুইন বি। আর এরপর যে মৌমাছিটাকে দেখতে পাচ্ছিস, যেটার সাইজটা ওয়ার্কারের থেকে বড়, ঠিক আছে, কর্মী মৌমাছির থেকে বড়, কিন্তু স্ত্রী মৌমাছির থেকে সাইজে একটু ছোট, কিন্তু যাদের উদর বা পেট পাটটা খুব মোটা হয়, সেই মৌমাছিকে আমরা বলি পুরুষ মৌমাছি। তো তোদের মাথায় আসতে পারে যে স্যার রানী মৌমাছি, স্ত্রী মৌমাছিকে আমরা রানী মৌমাছি বললাম, কিন্তু পুরুষ মৌমাছিকে আমরা কেন রাজা মৌমাছি বলছি না? রাজার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা খুবই কম, এবং কোন কাজে তার ভূমিকা সেই জায়গাটাও আমি বলবো, ঠিক আছে। তো এইটাকে আমরা বলি পুরুষ মৌমাছি, ঠিক আছে, যেটাকে ইংলিশে বলা হয় ড্রোন বিও বলতে পারিস বা শুধু ড্রোনও বলতে পারিস, ঠিক আছে, ড্রোন। ক্লিয়ার? তাহলে এই যে 3 ধরনের মৌমাছি নিয়েই কিন্তু সমাজ গড়ে ওঠে মৌমাছিদের। এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলতে চলেছি আজকে। আমি এমন অনেক কথা বলবো যেগুলো কিনা বইতে কিন্তু অতটা ভালো করে নেই। আমি অনেক ডিটেলস জিনিস বলবো যেগুলো কিন্তু তোদের এখন থেকে জানা দরকার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোরা ক্লাস 10-এ গিয়েও পাবি এই মৌমাছির সম্পর্কিত, ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম যে রানী মৌমাছি নামেই তো বুঝতে পারছি, রানী মানে এ হচ্ছে স্ত্রী মৌমাছি। আর কর্মী মৌমাছি নিয়ে অনেকের কনফিউশন থাকবে যে কর্মী মৌমাছিরা হয়তো পুরুষ স্ত্রী দু রকমই হয়, কিন্তু এটা ভুল। কর্মী মৌমাছি আর রানী মৌমাছি দুজনেই মানে দু রকম মৌমাছি, কিন্তু স্ত্রী সেক্স, এদের সেক্স কি দুজনেরই স্ত্রী, এদের সেক্সও হচ্ছে এরা ফিমেল, এদের সেক্সও কিন্তু এরা ফিমেল। এটা তো সেক্সটা মেল। তার মানে আমাদের একটা মৌচাকে বা মৌমাছিদের সমাজে আমাদের 2 ধরনের স্ত্রী মৌমাছি থাকে বা ফিমেল মৌমাছি থাকে, যাদের বেশিরভাগ যে মৌমাছিগুলো থাকে একটা চাকে সেটাকে আমরা বলি কর্মী মৌমাছি, এবং সেটা স্ত্রী মৌমাছি এক রকমের। আর রানী মৌমাছি কিন্তু একটা চাকে একটাই থাকে, একটা পুরো মৌমাছির সমাজে একজনই কিন্তু রানী হিসেবে থাকে। এবং এইখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে বাবু, এই কর্মী মৌমাছি আর রানী মৌমাছিদের মধ্যে কিন্তু শুরুর দিকে কোনো তফাৎ থাকে না, যখন জন্মায়, ঠিক আছে, তখন কিন্তু কোনো রকম তফাৎ থাকে না। এখানে কি করা হয়, কর্মী মৌমাছি আর স্ত্রী মৌমাছিকে এই কারণে আমরা বোন বলতে পারি, সিস্টার একে অপরের, ঠিক আছে, এরা একে অপরের সিস্টার হিসেবে কাজ করতে পারে। এদের একে অপরের মধ্যে রিলেশন তোরা জানতে পারিস বা বলতে পারিস হচ্ছে এরা একে অপরের সিস্টার। কিন্তু এই কর্মী মৌমাছিরা, আমি বলবো যে কর্মী মৌমাছিদের অনেক রকম কাজ থাকে, যাই হোক, সেই কর্মী মৌমাছিদের কাজ হচ্ছে মানে তাদের মধ্যেই কোনো একটা কর্মী মৌমাছিকে বেছে নিয়ে তাকে এমন কিছু পুষ্টি প্রদান করানো বা তাকে এমনভাবে লালন পালন করা, এত প্রায়োরিটি দিয়ে লালন পালন করা, যার ফলে সে কর্মী মৌমাছি, সেই মৌমাছিটা যাকে অন্য কর্মী মৌমাছিগুলো প্রায়োরিটি দিয়ে তাকে বেশি করে লালন পালন করছে, বেশি ভালো খাবার দাবার খাওয়াচ্ছে, সেই মৌমাছিটা পরবর্তীতে রানী হয়ে উঠতে পারে ওই মৌমাছি সমাজের। তো এইটা কিন্তু এই কর্মী মৌমাছিরাই নিজেদের সম্বন্ধে এত না ভেবে, নিজেদেরকে ডাউন টু আর্থ রেখে এমন একটা কর্মী মৌমাছিকে বেশি প্রায়োরিটি দেবে বাকি মৌমাছিরা, যাতে সেই মৌমাছিটা পরবর্তীতে ওই পুরো মৌচাকের বা পুরো মৌমাছি সমাজের রানী হয়ে উঠতে পারে, কুইন হয়ে উঠতে পারে।
তার জন্য এই কর্মী মৌমাছিরা রানী মৌমাছিকে এক ধরনের লিকুইড খাওয়ায়, সেটাকে আমরা বলি রয়্যাল জেলি। এই রয়্যাল জেলি কিন্তু কর্মী মৌমাছিরা খায় না বা পুরুষ মৌমাছিরা খায় না, এটা শুধু খায় হচ্ছে রানী মৌমাছিরা, বা রানী মৌমাছিদের খাওয়ানো হয়। বা কর্মী মৌমাছি সেই যে স্পেসিফিক প্রায়োরিটি দিয়ে যাকে লালন পালন করছে তাদেরকে এই রয়্যাল জেলি খাওয়ানো হয় বলেই পরবর্তীতে তারা কর্মী না হয়ে স্ত্রী বা রানী মৌমাছি, স্ত্রী না রানী মৌমাছিতে কনভার্ট হয়। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এই রয়্যাল জেলি খাওয়ানোর জন্যই কিন্তু এই এই ওয়ার্কার মৌমাছিটাই পরবর্তীতে অনেকটা অন্যদের তুলনায় অনেক বেশি বেটারমেন্ট নিয়ে গ্রো করতে পারে এবং তারা রানী মৌমাছি বা কুইন হানিবিতে কনভার্ট হতে পারে। ক্লিয়ার আশা করি এইটুকু। আচ্ছা, এইবার আমরা চলে আসি এদের কাজ কি, এই এক একটা মৌমাছির কাজটা কি। ঠিক আছে, তাহলে এই রয়্যাল জেলিটা কারা খাওয়ায়? এই কর্মী মৌমাছিরাই কিন্তু এই রানী মৌমাছি যাকে বানাবে বলে ঠিক করেছে তাকেই কিন্তু খাওয়ায়, যার ফলে তারা রানী হিসেবে বেড়ে ওঠে। আচ্ছা, এবার আমি প্রত্যেকের কাজ নিয়ে চলে আসি। পুরুষ মৌমাছির কাজ কি? পুরুষ মৌমাছির কাজ হচ্ছে বৈবাহিক উড্ডয়নে অংশ নেওয়া বা প্রজননে অংশ নেওয়া বলতে পারিস। বৈবাহিক এর জীবনে শুধু একটাই কাজ, ঠিক আছে? বৈবাহিক উড্ডয়ন মানে জনন বা প্রজননের জন্য অংশ নেয়। ঠিক আছে, কার সাথে? অবশ্যই সে রানী মৌমাছির সাথেই প্রজননে লিপ্ত হবে। ঠিক আছে, তো এই যে ছবিটা দেখানো হচ্ছে, এই ছবিতে এই মৌমাছিটা হচ্ছে পুরুষ মৌমাছি, এই মৌমাছিটা হচ্ছে পুরুষ মৌমাছি। আর এই মৌমাছিটা হচ্ছে স্ত্রী মৌমাছি, সরি রানী মৌমাছি। তো এরা যে কাজটা করছে সেই কাজটাকে বলা হয় প্রজনন। ঠিক আছে, এরা প্রজননে লিপ্ত হয়েছে। ঠিক আছে, এরা প্রজননে লিপ্ত হয়েছে। তো এই কাজটা করার জন্যই শুধু পুরুষ মৌমাছিরা কিন্তু থাকে। এবং এই যে বৈবাহিক উড্ডয়ন বা প্রজনন কাজটা, এটা কিন্তু দেখতে পাচ্ছিস কোনো চাকের ভেতরে হচ্ছে না, মানে মৌচাকে থেকে হচ্ছে না, এটা কিন্তু উড়তে উড়তে হয়। তো এই কারণেই বলা হয়েছে বৈবাহিক উড্ডয়ন। বৈবাহিক মানে বৈবাহিক কাজের পর আমরা প্রজনন করি, তো সেই প্রজনন কাজটা উড়তে উড়তে হয় বলে উড্ডয়ন কথাটা লেখা আছে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি নুপশিয়াল ফ্লাইট। এটাকে, এই বৈবাহিক উড্ডয়নটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? নুপশিয়াল ফ্লাইট। এত ডিটেল জিনিসপত্র কিন্তু বইতে পাবি না, কিন্তু মৌমাছির সম্পর্কে এগুলো জিনিস জেনে রাখা দরকার। ঠিক আছে, পরবর্তীতে তোদের খুব সাহায্য হবে। আর কিছু, যেহেতু তোদের যে প্রিপারেশন নিচ্ছিস সেটার মেইন জায়গাটা কিন্তু আমাদের স্কুল, তো বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের কোশ্চেন বানাতে পারে, তাই আমাদের মোটামুটি সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছিস যে পুরুষ মৌমাছির মেইন কাজটা কি। এবং একটা জিনিস আমি বলে রাখি, এটা এতটা এখন আপাতত দরকার নেই, এই পুরুষ মৌমাছি এই যে বৈবাহিক উড্ডয়নে লিপ্ত হয়, এই বৈবাহিক উড্ডয়নের পরই কিন্তু, বা বৈবাহিক উড্ডয়নের দিনটাই কিন্তু পুরুষ মৌমাছির ক্ষেত্রে শেষ দিন বলে গণ্য হয়। মানে পুরুষ মৌমাছি যে অঙ্গ দ্বারাই প্রজননে লিপ্ত হয়, এই বৈবাহিক উড্ডয়নের পর বা প্রজনন কাজের পর সেই অঙ্গটা কিন্তু বডি থেকে ভেঙে যায়। ঠিক আছে, যার ফলে পুরুষ মৌমাছিটা মরে, ওই বৈবাহিক উড্ডয়ন হতে হতেই মরে পড়ে যায়। ঠিক আছে, আর বাঁচে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে পুরুষ মৌমাছি। সেই পুরুষ মৌমাছির কাজ, মেইন কাজ হচ্ছে প্রজননে লিপ্ত হওয়া বা বৈবাহিক উড্ডয়নে অংশ নেওয়া। তার সাথে রানী মৌমাছির সাথে। আচ্ছা, রানী মৌমাছির কাজ কি? এবার রানী মৌমাছির কাজ কি? রানী মৌমাছির একটা কাজ তো এই বৈবাহিক উড্ডয়নে অংশগ্রহণ করা, সেটা তো আছেই, কিন্তু তার থেকে আরেকটা যে কাজ সেটা হচ্ছে প্রজননের পর বা পরবর্তীতে ডিম পাড়া। ঠিক আছে, প্রজননের পরে কি হয়? পরবর্তীতে সেই যে ডিম, যেমন আমরা মুরগি থেকে ডিম পাই,
ঠিক আছে, বাট ওই ডিমটা আমরা খাবার হিসাবে ইউজ না করে, সেগুলোকে সেপারেট না করে যদি মুরগির কাছে রেখে দিই, তাহলে ওই ডিম ফুটেই বাচ্চা হয়। তো এখানেও কি হয়, এই স্ত্রী মৌমাছি প্রজনন কাজ হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু ডিম পাড়ে বাসায় এসে, ঠিক আছে, এই মৌমাছির যে মৌচাক সেইখানেই বাসায় এসে কিন্তু সে ডিম পাড়ে, এবং ডিমগুলোকে লালন পালন করার দায়িত্ব কিন্তু এই মায়ের না, রানী মৌমাছির না। সেই কাজটা কে করে, সেই কাজটা কিন্তু করে আমাদের কর্মী মৌমাছি। যাই হোক, এই যে প্রজননের পরে যে এই যে ডিম পাড়ার যে ব্যাপারটা, এই ডিম পাড়ার ব্যাপারটা এখানে দেখানো হয়েছে, এবং ডিম পেড়ে যে এই যে ডিম, এই যে এইগুলো, ঠিক আছে, যেগুলো তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে স্ত্রী মৌমাছি, তো এগুলো হচ্ছে ডিম। ক্লিয়ার? যেখান থেকে পরবর্তীতে মৌমাছি গ্রো করবে। এইবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যার কাজ এই পুরো মৌমাছি সমাজে, সেটা হচ্ছে কর্মী মৌমাছি বা ওয়ার্কার হানিবি। এই ওয়ার্কার হানিবি এর কি কাজ নেই, সব কাজই এরা করে, ঠিক আছে। বইতে দেখবে অনেকগুলো লেখা আছে, আমি কয়েকটা লিখছি। যার মধ্যে প্রথম কাজ হচ্ছে রানী ও পুরুষ মৌমাছির সেবা। 2 নম্বরে এই যে মৌমাছির সন্তান, ডিম ফুটে যে সন্তান হবে, সেই সন্তান লালন পালন, খাদ্য সন্ধান ও সংগ্রহ করা। এই খাদ্য সন্ধান ও সংগ্রহ করার রিলেটেড একটা ছবি এখানে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে কর্মী মৌমাছি। এটা শুধু না, এরাও কর্মী মৌমাছি, কিন্তু এই 2 রকম কর্মী মৌমাছির মধ্যে মানে 2 ধরনের কর্মী মৌমাছি এখানে কিন্তু আছে। আমি বলে দিই, এই কর্মী মৌমাছিরা জেনারেলি 2 রকমের হয়। একটা হয় স্কাউট মৌমাছি, আর একটা হয় হচ্ছে, আরেক ধরনের হয় হচ্ছে ফোরেজার মৌমাছি। তো স্কাউট মৌমাছির কাজ হচ্ছে খাবারের সন্ধান করতে যাওয়া, এবং খাবারের সন্ধান করে আসার পর সে মৌচাকে এসে কিছু নিত্য মানে নাচের মতো কিছু একটা প্রদর্শন করে, যে নাচ দেখে বাকি যে মৌমাছিরা, কর্মী মৌমাছিরা আছে, সেইটা বুঝতে পারে যে হ্যাঁ, কোন জায়গাটায় খাবার আছে। যেমন এখানে এই যে কর্মী মৌমাছি, এরা হচ্ছে স্কাউট মৌমাছি, ঠিক আছে। আর এই বাকিরা যারা দেখছে, এরা কিন্তু ফোরেজার মৌমাছি, এরা হচ্ছে ফোরেজার কর্মী মৌমাছি। তো এরা হচ্ছে দেখে, এই স্কাউট মৌমাছি খাবারের সন্ধান নিয়ে এসে, ঠিক আছে, নৃত্য প্রদর্শন করে, এবং সেই নৃত্য দেখে এই কর্মী মৌমাছি যারা ফোরেজার, তারা বুঝতে পারে যে কত দূরে খাবার থাকতে পারে, কোন দিকে তাদের বাসা থেকে খাবার থাকতে পারে, কতটা অ্যামাউন্ট অফ খাবার থাকতে পারে, সেগুলো কিন্তু বুঝতে পারে, এবং তারা খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে। তাহলে খাদ্য সংগ্রহের কাজ হচ্ছে ফোরেজার মৌমাছির, আর খাদ্য সন্ধান করতে যায় হচ্ছে স্কাউট কর্মী মৌমাছি, ঠিক আছে। এছাড়াও তোরা আরেকটা জিনিসও লিখতে পারিস, যে কর্মী মৌমাছিদের আরেকটা কাজ হচ্ছে এই রানী মৌমাছিকে তৈরি করা, বা রানী মৌমাছিকে রানী বানানো, যেটা আমরা বলছিলাম রয়্যাল জেলি দিয়ে, ঠিক আছে। এছাড়াও বইতে আরো কিছু কাজ দেখতে পারবি, তো সেখান থেকে তোরা দেখে নিস। আমি কিছু ইম্পর্টেন্ট কাজগুলো এখানে বলে দিলাম। ক্লিয়ার বেটা? তাহলে আশা করি আমরা এখানে বুঝতে পেরেছি যে কর্মী মৌমাছি, পুরুষ মৌমাছি আর রানী মৌমাছি, এই 3 ধরনের মৌমাছি দিয়ে আমাদের মৌমাছিদের সমাজ গড়ে ওঠে। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এইটা ছিল স্ত্রী, সরি, রানী। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা পরেরটাই যাই। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাবো যে মৌমাছি বিশেষ করে, আচ্ছা এইটাও কিন্তু, এই যে মৌচাক আর মধু তৈরি এখানে লেখা আছে, এই মৌচাক এবং মধু তৈরির ব্যাপারটাও কিন্তু কর্মী মৌমাছিদেরই কাজ। তাহলে এই যে কাজটা লেখা আছে, এই যে কাজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, মৌচাক আর মধু সংগ্রহ, তাই না? তো এই মৌচাক আর মধু সংগ্রহের কাজটাও কিন্তু কর্মী মৌমাছিরাই করে।
কর্মী মৌমাছিদের কাজ এটা, ঠিক আছে। আর এইখানে আরেকটা জিনিস লিখে রাখ যে এইটা হচ্ছে নৃত্য প্রদর্শন করে, নৃত্য প্রদর্শন, ঠিক আছে। এখানে যে নৃত্যটা দেখা যাচ্ছে এটা 8-এর মতো দেখতে কিছুটা, তো এটাকে আমরা ওয়াগল নৃত্য বলি। এটাগুলো ক্লাস 10-এ গিয়ে পড়বি, এখন এত জানার দরকার নেই। আচ্ছা, তো কর্মী মৌমাছিদের এটাও কিন্তু একটা কাজ, মৌচাক আর মধু সংগ্রহ করা, বা সরি মধু তৈরি করা। আচ্ছা, এইবার এই মৌচাক কিভাবে তৈরি হয় আর মধু কিভাবে তৈরি হয় এই জিনিসটা আমাদের জানা দরকার আছে। তো মেইনলি কি হয়, কর্মী মৌমাছিদের যে উদর পাটটা মানে পেটের জায়গাটা, সেই পেটের জায়গায় কিছু পার্টে কি আমাদের মোম গ্রন্থি থাকে। কি বলছি আমি, যে এইটা বলা হয়েছে, এইটা হচ্ছে মৌচাক তৈরি, এইখানে মৌচাক তৈরি দেখানো হয়েছে, ঠিক আছে। আর এইখানে দেখানো হয়েছে মধু তৈরি। তাহলে এই যে মৌচাক তৈরি হবে, এই মৌচাক তৈরিটা হবে কি করে? মৌচাক তৈরি হওয়ার জন্য এই কর্মী মৌমাছিদের উদরে বা পেটের কোন কিছু কিছু অংশে মোম গ্রন্থি থাকে, ঠিক আছে। তাহলে কর্মী মৌমাছিদের উদর খণ্ডকে কিছু অংশে কি থাকে, মোম গ্রন্থি থাকে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ওয়্যাক্স গ্ল্যান্ড, ওয়্যাক্স গ্ল্যান্ড, ঠিক আছে, মোম গ্রন্থি থাকে। তো এই মোম গ্রন্থি থেকে মোম বা ওয়্যাক্স, ঠিক আছে, সেইগুলো নিঃসৃত হয় এবং সেই নিঃসৃত হওয়ার পর সেগুলোকে এই যে মৌমাছিটা, এটা কিন্তু কর্মী মৌমাছি, তার উদর খণ্ডক থেকে মোম নিঃসৃত হচ্ছে মোম গ্রন্থি থেকে, এবং সেই মোম স্ট্রাকচারটা দিয়েই কিন্তু সে এইরকম ভাবে বাসা তৈরি করছে বা মৌচাক তৈরি করছে। তো এইটার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস মৌচাকগুলো, এটা দেখ কতগুলো বাহু এই মৌচাকের, এইরকম দেখতে না, হেক্সাগোনাল স্ট্রাকচার, এইরকম দেখতে, 3টে 4টে 5টা 6টা এইরকম স্ট্রাকচার। তো এইগুলোকে বলা হয় হেক্সাগন। এগুলোকে কি বলা হয়, এই স্ট্রাকচারগুলোকে বলা হয় হেক্সাগোনাল স্ট্রাকচার, হেক্সাগোনাল স্ট্রাকচার। এই হেক্সাগোনাল স্ট্রাকচারের মানে কি, ষড়ভুজাকার, ষড়ভুজাকার গঠন। তাহলে এদের যে মৌচাক গঠিত হয় এই রকম ষড়ভুজাকার গঠন বিশিষ্ট অনেকগুলো প্রকোষ্ঠ থাকে। এগুলো কি, এগুলো হচ্ছে প্রকোষ্ঠ, ঠিক আছে, এগুলো প্রকোষ্ঠ তৈরি করে। তো এই রকম ভাবে পুরো চাকটা কিন্তু তারা তৈরি করে, এবং মেইন যে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয় সেই কম্পোনেন্টটা কি, মোম। এই মোম গ্রন্থি থেকে মোম, এই মোম দিয়ে কিন্তু কি হয়, এই হেক্সাগোনাল স্ট্রাকচার গুলো তৈরি হয়। ক্লিয়ার আশা করি। তাহলে আমরা মৌচাক কিভাবে তৈরি করলাম বোঝা গেছে, চাকগুলোর যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠগুলো কিরকম গঠন বিশিষ্ট, ষড়ভুজাকার বা হেক্সাগোনাল স্ট্রাকচার, তো সেইগুলো আমরা বুঝতে পারলাম। এইবার যদি আমরা চলে আসি, আমরা নর্মাল ভাবে দেখিও চাকগুলো দেখতে এইরকমই লাগে না, হ্যাঁ আমরা জানি সবাই। এইবার আমরা যদি চলে আসি মধু তৈরি, যে মধু কি করে তৈরি হয়, তো মধু তৈরির ক্ষেত্রেও কিন্তু এখানে কর্মী মৌমাছিই কাজ করে। কর্মী মৌমাছির মধু থলি বলে একটা অংশ থাকে, ঠিক আছে, মধু থলি বলে একটা অংশ থাকে। তো প্রথমত মধু থলির জায়গায় আসতে গিয়ে আমাদের আগে আসতে হবে তারও আগে যে এই মধুটা তৈরি হচ্ছেটা কি দিয়ে। সেটার জন্য আমরা এই যে কর্মী মৌমাছির কথা বলছিলাম, যাদের মধ্যে আমরা স্কাউট মৌমাছি বা ফোরেজার মৌমাছি, এই 2 ধরনের মৌমাছির কথা বললাম, সেখানে স্কাউট মৌমাছিরা কি করত, খাবারের সন্ধানে যেত। তো এইখানে দেখ 1 2 3 4 5 6 7 এই 7টা স্টেপের মাধ্যমে মধু কিভাবে তৈরি হয় এবং তারপর সেটাকে আমরা পৃথক করে কিভাবে বাজারজাত করি, পুরো জিনিসটা কিন্তু এই 7টা ছবিতে আছে। তো দেখ এই 7টা স্টেপের মাধ্যমে আমরা দেখে নিই যে কিভাবে পরপর স্টেপগুলো হয়।
তো প্রথম যে স্টেপটা তোরা দেখতে পাচ্ছিস সেখানে দেখ বি গুলোকে দেখানো হয়েছে, বিশেষ করে এখানে কর্মী মৌমাছিদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ তারাই এই কাজটা করবে। তো এই বি হাইভ দেখানো হচ্ছে, হাইভ মানে হচ্ছে মৌচাক। তো সেখান থেকে কি করলো, এই কর্মী মৌমাছিগুলো খাবারের সন্ধানে গেল। তো 2 নম্বর স্টেপে দেখ এখানে খাবারের সন্ধান, এই যে ফুল, ঠিক আছে, এই ফুল থেকে তারা কি সংগ্রহ করে, ফুল থেকে এই কর্মী মৌমাছিগুলো নেকটার, 3 নম্বর পয়েন্টে বলা আছে নেকটার, নেকটার মানে হচ্ছে মকরন্দ, মকরন্দ, ঠিক আছে। তো সেই মকরন্দ সংগ্রহ করে। দেখ এই মকরন্দটাই কিন্তু প্রাথমিক একটা উপাদান বা প্রাথমিক একটা গঠন, যেটা পরবর্তীতে মধুতে কনভার্ট হবে, মধুতে পরিণত হবে। তো ফুল থেকে কিন্তু তারা মধু সংগ্রহ করে আনে না, মধু তৈরি করে তারা। তো সেই তৈরির প্রসেসটা কি করে হচ্ছে, প্রথমে তারা ফুলে যাচ্ছে, ফুলের যে পরাগরেণু বা নেকটার বা যেটাকে আমরা মকরন্দ বলছি, ঠিক আছে, সুমিষ্ট এবং সুগন্ধযুক্ত হয় এই মকরন্দ, সেটাকে তারা সংগ্রহ করে নিয়ে আসে। নিয়ে কোথায় আসে, তারা এই হাইভে তার নিজেদের মৌচাকে আসে, এবং মৌচাকের এই যে ষড়ভুজাকার প্রকোষ্ঠ, সেগুলোর কিছু প্রকোষ্ঠে তারা কি করে, তারা সেগুলো সেই মকরন্দগুলোকে জমা করে। এই যে সেলস বলা আছে, তো এই জায়গাগুলো, এইটাই যেমন দেওয়া হয়েছে, এইটাই যেমন রাখা হয়েছে, এইটাই যেমন রাখা হয়েছে, তো এগুলোতে কি রাখা হয়েছে, মকরন্দ জমা করা হয়েছে। এগুলোতে কি জমা করা হয়েছে, মকরন্দ সঞ্চয়, ঠিক আছে, মকরন্দ সঞ্চয় করা হয়েছে। এইবার কি হচ্ছে দেখ, 5 নম্বর পয়েন্টে কি করছে, এই মৌমাছিগুলো কি করছে বা কর্মী মৌমাছিরা কি করছে, এই যে মকরন্দ, তারা কি করছে, এই মকরন্দকে সঞ্চয় করছে এই সেলগুলোর মধ্যে, এবং তারপর সেটাকে কি করছে, সেটা এখানে এই স্টেপটা দেখানো হয়নি, এই মকরন্দ সঞ্চয়ের এই যে 4 থেকে 5 নম্বর স্টেপ, এই স্টেপের মাঝে কিছু ব্যাপার ঘটে। সেটা হচ্ছে এই মকরন্দগুলোকে তারা মধুথলিতে জমা করে, এবং মধুথলির ভেতরে তাদের লালা, ঠিক আছে, তাদের যে লালা গ্রন্থি থেকে লালা, ঠিক আছে, সেই লালাকে মিশ্রিত করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মকরন্দের সাথে তাদের লালা গ্রন্থি থেকে যে লালা, সেই লালাটা মিশ্রিত হচ্ছে, ঠিক আছে। তাহলে মকরন্দ আর লালা, এই যে মিক্স একটা উপাদান, সেই মিক্স উপাদানটা এবার এইগুলোর মধ্যে আছে। এই মিক্স উপাদানগুলো এর মধ্যে, এই প্রত্যেকটা প্রকোষ্ঠে কিন্তু তারা জমা করেছে। এইবার এই তাহলে মিক্স উপাদানের মধ্যে কি আছে, মকরন্দ যেটা ফুল থেকে নিয়ে এসছে, এবং তার সাথে তাদের মৌমাছি মানে কর্মী মৌমাছিদের যে লালা, সেই লালাগুলো কি হচ্ছে, সেই লালাগুলো তারা কি করেছে, তার সাথে মিশ্রিত করেছে। এবার মিশ্রিত যে উপাদানটা, সেটাকে তারা এই সেলগুলোতে দেখানো হয়েছে, এবং এইখানে যে কর্মী মৌমাছিকে দেখানো হচ্ছে, এরা কি করছে, এয়ার প্রোভাইড করছে, মানে তারা প্রচুর বেগে ডানার সঞ্চালন করে, ডানার সঞ্চালন করে। এর ফলে প্রচুর বেগে ডানার সঞ্চালন করার ফলে কি হচ্ছে, এই যে মধুগুলো বা মধু আমি বলছি না এখনই, মকরন্দ আর লালা মিশ্রিত যে উপাদানটা, সেই উপাদানটায় এয়ার প্রোভাইড হয়, মানে এই প্রচুর বেগে ডানা সঞ্চালনের ফলে কি হয়, এয়ার বা বাতাস প্রবাহিত হয়, এবং এই বাতাস প্রবাহিত হওয়ার ফলে এক্সট্রা এই মিক্সচারের মধ্যে যে ওয়াটার, যে জল ছিল, সেই জল এভাপোরেট মানে বাষ্পীভূত করে হয়ে যায়। তাহলে এইখানে কি হচ্ছে, জলের বাষ্পীভবন। এটা কেন হয়, এই জলের বাষ্পীভবন কেন হয়, এই প্রচুর বেগে ডানা সঞ্চালন করার জন্য অতিরিক্ত যে জল ছিল সেই মিশ্রিত উপাদানের মধ্যে, সেই উপাদান থেকে ওই জলটা বেরিয়ে যায়, যার ফলে সেইটা পরবর্তীতে কিসে কনভার্ট হয়ে যায়, হানি বা মধুতে কনভার্ট হয়ে যায়। বোঝা গেছে কিনা, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে আছে। আরেকবার আমি বলছি, এখানে ওয়ার্কার হানিবিদের দেখতে পাচ্ছি, কর্মী মৌমাছিদের, তাদের মধ্যে যারা স্কাউট মৌমাছি, তারা কি করছে, তারা খাবারের সন্ধানে গেছে, খাবারের সন্ধান নিয়ে তারা আবার বাসায় ফিরে এসছে, বাসায় ফিরে এসে ফরেজার মৌমাছিরা, যারা ওই স্কাউট মৌমাছি যারা সন্ধান নিয়ে এসছে খাবারের, তারা এসে ডান্স করছে। এবার ডান্স দেখার পর কি হয়েছে, ডান্স দেখার ফলে
সেই বাকি যে কর্মী মৌমাছিরা সে তার ডান্স দেখেছে, ডান্স ভালো করে দেখে তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ খাবার এই আমার বাসা থেকে এতটা দূরে থাকতে পারে। তো তারা তখন কি করেছে, তারা সেই খাবারের সন্ধানে গেছে। হ্যাঁ, কারা? ফোরেজার মৌমাছিরা। তো এই খাবারের সন্ধানে গেছে এই যে মৌমাছি, এরা হচ্ছে স্কাউট মৌমাছি, এরা হচ্ছে স্কাউট কর্মী। আর এই যে মৌমাছি খাবার সংগ্রহ বা মকরন্দ আনতে গেছে এটা কিন্তু ফোরেজার কর্মী। বুঝতে পেরেছিস? তো এরা এবার এই নেকটার বা মকরন্দ নিয়ে এসে তারা কি করেছে, এই যে মৌচাকের যে সেলগুলো যেখানে মধুথলি বলছি সেইখানে জমা করেছে। জমা করার পর সেই মধুথলির মধ্যে যে মকরন্দ আছে তার সাথে তারা লালা নিক্ষিপ্ত করেছে নিজেদের। ঠিক আছে, লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত করেছে, করার ফলে এই মকরন্দ আর লালা মিলে একটা মিশ্রিত একটা উপাদান তৈরি হয়েছে, যেটা কিনা এই সেলগুলোর মধ্যে আছে। এবার এই সেলগুলোর মধ্যে সেই মিশ্রিত উপাদান থাকার পরেও আমরা যদি অ্যানালিসিস করে দেখি যে সেইটা কিন্তু তখনও মধুতে কনভার্ট হয়নি। সেইটা মধুতে কনভার্ট তখনই হবে, পরিণত তখনই হবে যখন এই মৌমাছিগুলো, কর্মী মৌমাছিরা হাওয়া দেবে। ঠিক আছে, ডানা ঝাপটাবে এবং সেই হাওয়ার প্রচণ্ড বেগে হাওয়ার ফলে অতিরিক্ত যে জল সেটা কি হবে, ওই মিশ্রিত উপাদান থেকে জল বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার ফলে আমাদের যে উপাদানটা এবার থাকবে বা যে উপাদানটা আমাদের দরকার সেটা হচ্ছে মধু। আশা করি বোঝা গেছে যে কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ মধুটা তৈরি হচ্ছে। এইবার এই যে মধু করছি আমরা, ঠিক আছে, তো এই মধুর পুষ্টিগুণ কি কি পুষ্টি থাকে মধুতে কি কি থাকে? মেইনলি দেখ, মধু খেতে আমাদের খুব ভালো লাগে, তাই না? চেটে খেতে। এবং মধুর কিন্তু কাশি সর্দিতে আগেকার দিনে এই যে আমরা কাপ সিরাপ, ঠিক আছে, এগুলো কিন্তু খুব কমই খেতাম আমরা। এরকম তুলসী পাতার রস তার সাথে একটু মধু মিশিয়ে এইসব খাওয়ার ফলে কিন্তু আমাদের অটোমেটিক কমে যেত বা কফ বেরিয়ে আসতো, আস্তে আস্তে ঠিক হয়ে যেতাম আমরা। কিন্তু দিনে দিনে আমরা কিন্তু ওষুধের ওপর ডিপেন্ডেন্স বেশি হয়ে যাচ্ছে। এবং এরকমও দেখা গেছে যে মধুকে ইউজ করে কিছু কাপ সিরাপ বা কিছু কি বলবো ক্যান্ডি তৈরি হয়েছে, যে যেমন হানিটাস, ঠিক আছে, ওর মধ্যেও মধুর কিছু উপাদান থাকে। তো যাই হোক, তো এই যে মধু এমনিতে আমাদের নর্মালভাবে যদি খাঁটি মধু আমরা খাই দেখবি বেশ ভালো মিষ্টি লাগে। তো সেই মিষ্টির সোর্স কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, এইসব, তাই না? তো সেটাই বলা হয়েছে যে এই মধুতে প্রচুর পরিমাণে কি থাকে? গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে। তো এগুলো কি? এগুলো হচ্ছে সরল শর্করা। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সরল শর্করা। গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি বেটা? সরল শর্করা। ঠিক আছে, এইবার এই সরল শর্করা থাকার পরেও আরো কি কি জিনিস থাকে? তো সেগুলো, এই সরল শর্করাগুলো তো পুষ্টিকর, সেটা বুঝলাম। এছাড়াও এতে অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন যে জিনিসগুলো দিয়ে তৈরি। এইরকম ভাবে ভাবতে পারিস যে প্রোটিনকে ভাঙলে আমরা কি কি পাবো সেগুলোকে অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তো অ্যামাইনো অ্যাসিড কিছু পাবো, তারপর কিছু খনিজ পদার্থ পাবো, যার মধ্যে সোডিয়াম পাবো, পটাশিয়াম পাবো, ক্যালসিয়াম পাবো, আয়রন পাবো, ঠিক আছে, এর সাথে সাথে ম্যাগনেসিয়াম পাবো, ফসফরাস পাবো। এই সকল খনিজ পদার্থও কিন্তু মধুর ভেতরে থাকে। তাহলে এগুলোও পাচ্ছি। আর তার সাথে সাথে কিছু ভিটামিন পাবো, যেমন ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স মানে জানিস যে ওর মধ্যে অনেকগুলো ভিটামিন আছে। ভিটামিন B1, B2, B3, B5, B12, এরকম অনেকগুলো ভিটামিন আছে। আর তার সাথে সাথে কিছুটা ভিটামিন সিও কিন্তু আমরা পাই আমাদের মধুর ভেতরে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর উপাদান, যেটা আমাদের শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পেলাম কিভাবে মৌচাক তৈরি হচ্ছে, মধু তৈরি হচ্ছে এবং মধুর পুষ্টিগুণ কি, এই সকল জিনিস আমরা এখানে দেখে ফেললাম। এইবার আমরা আসি যে এই যে মৌমাছি, একটা মৌমাছি থেকে, ঠিক আছে, ডিম পাড়ার পর, মানে আমরা জানি যে এই যে মৌমাছিটা ডিম পাড়ছে, ঠিক আছে, তো এই মৌমাছিটা কি মৌমাছি? রানী মৌমাছি, কারণ রানী মৌমাছি ডিম পাড়ে। ঠিক আছে, তো এই যে রানী মৌমাছি ডিম পারলো, এবার এই ডিম থেকে আরেকটা পূর্ণাঙ্গ মৌমাছি তৈরি হতে, এবার সেই পূর্ণাঙ্গ মৌমাছি কর্মীও হতে পারে, পুরুষ মৌমাছিও হতে পারে, বা সেটাকে লালন পালনের পর সেটাকে রানী মৌমাছিও বানানো যেতে পারে। তো সেই যে পূর্ণাঙ্গ মৌমাছি আবার তৈরিটা হবে, ঠিক আছে, এখানে রানী আমি আলাদা করে লিখলাম, কিন্তু এখানে পুরো এসে আবার রানীতেই কনভার্ট হবে এর কিন্তু কোনো মানে নেই। এখানে আমি রানী মৌমাছি এই কারণে লিখেছি কারণ এই রানী মৌমাছি ডিমটা পারে। আমরা এখানে লিখেছিলাম, দেখ,
রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া, তো সেই জন্য আমি এখানে রানী মৌমাছি লিখলাম। কিন্তু এখান থেকে এই ডিমটা থেকে যে আবার সে রানী মৌমাছিতে কনভার্ট হবে এর কোনো মানে নেই, এ যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রানী মৌমাছি ডিম পারলো, তাহলে প্রথম যে স্টেপ আমাদের আসছে আমরা এখানে লিখি যে প্রথমে কি হচ্ছে, রানী মৌমাছি সে কি করলো, ডিম পারলো। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা স্টেজ, ডিম, রানী মৌমাছি বা অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ মৌমাছি লিখতে পারি, সেখানে আমরা লিখতে পারি পূর্ণাঙ্গ মৌমাছি, ঠিক আছে। তো সেই পূর্ণাঙ্গ মৌমাছি প্রথমে কি কি হলো, বিশেষ করে রানী মৌমাছি তারা ডিম পারলো, হ্যাঁ। এইবার এবং ডিমটা কখন পারলো, যখন রানী মৌমাছির সাথে পুরুষ মৌমাছির প্রজনন ক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এদের মধ্যে যখন নুপশিয়াল ফ্লাইট হয়ে গেছে, বৈবাহিক উড্ডয়ন, নুপশিয়াল ফ্লাইট, ঠিক আছে, যেটাকে আমরা প্রজনন বলছি, সেই প্রজনন ক্রিয়ার পরে সেই রানী মৌমাছি বিশেষ করে কি করলো, ডিম পারলো। এইবার এই ডিমটা আস্তে আস্তে তো মানে সেই ডিম থেকে আস্তে আস্তে গ্রো করবে, আরো বৃদ্ধি হবে। তো ডিম প্রথমে কিসে কনভার্ট হলো, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস হালকা খাঁজকাটা খাঁজকাটা, এইটাকে আমরা বলি লার্ভা। তাহলে ডিম থেকে কিসে কনভার্ট হলো, লার্ভাতে কনভার্ট হলো, লার্ভা, ঠিক আছে। এই লার্ভার অনেকগুলো স্টেজ থাকে, হ্যাঁ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, তারপর সেই লার্ভা থেকে আবার পরবর্তী আরেকটা দশা আসে। যাই হোক, এখানে আমি সিম্পল ভাবে লার্ভা লিখছি। তো এইটা হচ্ছে দেখ লার্ভার একটা দশা, এটা লার্ভার সেকেন্ড দশা, তো এইরকম প্রথম দশা দ্বিতীয় দশা এরকম থাকতে পারে। তাহলে এইটা যে লার্ভা, সেই লার্ভার এটা হচ্ছে প্রথম দশা, এটাও একটা লার্ভার দশা, এটা দেখ আগেরটার থেকে আরেকটু গ্রো করেছে। তাহলে এইটা হচ্ছে লার্ভার দ্বিতীয় দশা। এইবার এই লার্ভা থেকে, ঠিক আছে, বিশেষ করে লার্ভার দ্বিতীয় দশা থেকে পরবর্তী যে স্টেজটা তৈরি হবে সেইটাকে আমরা বলবো পিউপা। তাহলে লার্ভা থেকে আমাদের কিসে কনভার্ট হবে, সেটা হচ্ছে পিউপা, পিউপাতে কনভার্ট হবে। তাহলে ডিম, তারপর লার্ভা, তারপর পিউপা, ঠিক আছে। এবার পিউপারও আমার এখানে দুটো স্টেজ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে পিউপা প্রথম দশা, এইখানে আরেকটা যে দশা দেখা যাচ্ছে এটাও কিন্তু পিউপা, এখানে পিউপার দ্বিতীয় দশা দেখা যাচ্ছে, বোঝা গেছে। তাহলে পিউপারও প্রথম দশা দ্বিতীয় দশা দেখ আস্তে আস্তে দেখ এরকম পুরো বড়ই হয়ে গেছে প্রায়। এরপরেই কিন্তু সেই পিউপা থেকে আমাদের অ্যাডাল্ট বি, ঠিক আছে, পূর্ণাঙ্গ, এটা পূর্ণাঙ্গ হানিবিতে কনভার্ট হয়। তাহলে এই পিউপা থেকে এবার পূর্ণাঙ্গতে কনভার্ট হচ্ছে। এবার এই পূর্ণাঙ্গ থেকে যে কোনো কিছু হতে পারে, এই পূর্ণাঙ্গ থেকে আমাদের, এই পূর্ণাঙ্গ হানিবি থেকে আমাদের কর্মী হতে পারে, পুরুষ হতে পারে পরবর্তীতে, ঠিক আছে। এই পূর্ণাঙ্গটা যে কোনো কিছু হতে পারে, রানীও হতে পারে, তিন রকমই হতে পারে, ঠিক আছে। এবার সেটা কোনটা কিরকম ভাবে পালিত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, বিশেষ করে কর্মী আর রানী। রানী হলে তাকে রয়্যাল জেলি খাওয়াতে হবে, তাহলে সে রানীতে কনভার্ট হবে, ঠিক আছে। তো এই রকম স্টেপের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা লাইফ সাইকেল হানিবির কিন্তু কমপ্লিট হচ্ছে। তাহলে কি কি দশা আমরা দেখতে পেলাম, প্রথমে কি হচ্ছে, রানী মৌমাছি কি করছে, প্রথমে কি হচ্ছে বেটা, পুরুষ মৌমাছির সাথে রানী মৌমাছির কি হলো, প্রজনন ক্রিয়া হলো। এই প্রজননের ফলে কি হচ্ছে, রানী মৌমাছি যারা তারা কি করলো, ডিম পারলো, ঠিক আছে। ডিম পরবর্তীতে পিউপা 1, সরি লার্ভা হবে, ডিমের পরে লার্ভা, ঠিক আছে, লার্ভা 1, লার্ভা 2 তে কনভার্ট হলো, লার্ভা 2 মানে এটা প্রথম দশা দ্বিতীয় দশার কথা বলা হচ্ছে, লার্ভা 2 থেকে পিউপা 1, সেখান থেকে পিউপা 2 তে কনভার্ট হলো, পিউপার দ্বিতীয় দশার পর সেটা কিসে কনভার্ট হলো, পূর্ণাঙ্গ,
পূর্ণাঙ্গ মৌমাছিতে কনভার্ট। এই জিনিসটাই পড়ে এসছি, তাই তো? এইটাই হচ্ছে আমাদের লাইফ সাইকেল। ক্লিয়ার আশা করি, বোঝা গেছে আশা করি পুরো জিনিসটা। আচ্ছা চলো এবার আমরা পরেরটায় আসি। এইখানে আমরা বিভিন্ন মৌমাছির কিন্তু এখানে ভাগ দেখতে পাচ্ছি। মানে দেখ, মৌমাছি, কর্মী মৌমাছি, পুরুষ মৌমাছি, ওগুলো তো সব ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের এখানে কত ধরনের মৌমাছি আছে এবং তাদের সায়েন্টিফিক নেম কি, ঠিক আছে, বা তাদেরকে নর্মাল ভাষায় কি বলা হয়, সেইগুলো আমরা দেখতে পাবো। বেসিক্যালি আমরা এই চার ধরনের মৌমাছির কথাই বলি। এছাড়াও আরো অনেক রকমের হয়, বাট এই 4 ধরনের মৌমাছি হচ্ছে প্রধান মৌমাছি, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের মৌমাছি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো প্রথম যে মৌমাছিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মৌমাছিটা আমরা দেখতে পাচ্ছি, এই মৌমাছিটাকে আমরা কি বলি, এই মৌমাছিটার নাম কি সেটা আমাদের জানতে হবে। এই মৌমাছিটার নাম হচ্ছে পাহাড়ি মৌমাছি। এই মৌমাছিটার নাম কি বেটা? পাহাড়ি মৌমাছি, ঠিক আছে। তাহলে এই মৌমাছিটার নাম হচ্ছে পাহাড়ি মৌমাছি। পাহাড়ি মৌমাছি পাহাড় এলাকাগুলোতে থাকে, হ্যাঁ, রিলেটিভলি সাইজে বেশ ভালোই বড় হয়। তো এই পাহাড়ি মৌমাছির যে সায়েন্টিফিক নেম, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে, মৌমাছিদের যে গণ, আমরা জানি সায়েন্টিফিক নেম সবসময় গণ আর প্রজাতি মিলে লেখা হয়। সায়েন্টিফিক নেম, এটা তোরা শিখবি ক্লাস 9-এ। সায়েন্টিফিক নেম লেখা হয় গণ আর প্রজাতি মিলে। তো এইখানে আমরা দেখতে পাবো গণটা কিন্তু মৌমাছির সেম থাকবে, ঠিক আছে। এই গণটা মৌমাছির ক্ষেত্রে সেম থাকবে। সেটা কি? সেটা হবে এপিস। এইটা হচ্ছে গণ, এবং সায়েন্টিফিক নেমের নিচে কিন্তু এরকম আলাদা আন্ডারলাইন করতে হয়। আর প্রজাতি যেটা, এইটা ভিন্ন ভিন্ন হবে, এটা ডিফারেন্ট হবে। এইটা 4 রকমের, 4টে আলাদা আলাদা হবে, এইটা ডিফারেন্ট হবে। এই 4 ধরনের মৌমাছির ক্ষেত্রে এরা কিন্তু প্রজাতিগতভাবে আলাদা আলাদা হবে। সেই জন্য আমরা যখনই কি লিখবো, যখনই আমরা সায়েন্টিফিক নেম লিখবো মৌমাছির ক্ষেত্রে, শুরুতেই আমরা লিখে নেব কি? এপিস, ঠিক আছে, আন্ডারলাইন করব। এইবার পাহাড়ি মৌমাছির যে স্পিসিসটা বা প্রজাতিটা, সেই প্রজাতির যে নামটা সেটা হচ্ছে ডরসাটা। ডরসাটা, এপিস ডরসাটা। এবং একটা জিনিস খেয়াল কর, এপিসের এ ক্যাপিটাল, হ্যাঁ, পিআইএস এগুলো স্মলে, আর ডরসাটা যেটা প্রজাতি, ঠিক আছে, প্রজাতির যে নামটা এর ক্ষেত্রে, সেই প্রজাতির নামে কিন্তু কোনো বড় হাতের লেটার নেই, সব ছোট। আর গণ যেটা, সেই গণের নিচে গণটা লিখে তার নিচে আন্ডারলাইন আলাদা করে করতে হবে, প্রজাতিটা লিখে তার নিচে আলাদা করে আন্ডারলাইন করতে হবে। এটা হচ্ছে সায়েন্টিফিক নাম লেখার নিয়ম। তোকে লিখতে হলে এইভাবেই লিখতে হবে, না হলে কিন্তু কেটে দেবে। আচ্ছা, এর পরের যে মৌমাছিটা আমরা দেখতে পাচ্ছি, এর পরের যে মৌমাছিটা আমরা দেখতে পাচ্ছি, সেই মৌমাছিটার কি নাম? তাহলে ভারতীয় মৌমাছি। এইটাই জেনারেলি আমাদের ইন্ডিয়াতে দেখা যায়, ঠিক আছে। এই যে মৌমাছিটা, এই মৌমাছিটাই আমাদের ইন্ডিয়াতে দেখা যায়। তাহলে এটাকে আমরা কি মৌমাছি বলবো? ভারতীয় মৌমাছি, ঠিক আছে, ভারতীয় মৌমাছি। এইবার এই ভারতীয় মৌমাছি, দেখ, এপিস গণ যেটা, সেটা তো আমাদের সবকিছুর ক্ষেত্রে সেম, আর প্রজাতিটাই চেঞ্জ হচ্ছে। এবার প্রজাতিটা যেহেতু এটা ভারতে থাকছে, তো সেই অনুযায়ী নামটা দেওয়া হয়েছে। আমাদের ভারতকে কি বলা হয়? ইন্ডিয়া বলা হয়। তো সেই অনুযায়ী নামটা হবে। তাহলে দেখ, এপিসটা সবার ক্ষেত্রে সেম, তাহলে এপিস থাকলো, ঠিক আছে, এপিস থাকলো। আর তার সাথে ইন্ডিয়ার জায়গায় আমরা লিখব ইন্ডিকা, এপিস ইন্ডিকা। বোঝা গেছে কি বললাম? আমি হলুদে লিখে দিই, কি লিখবো আমি? এর যে গণ সেটা হচ্ছে এপিস, ঠিক আছে, এপিস। আর এর যে প্রজাতি, ইন্ডিয়া যেহেতু ভারতীয়, সেই জন্য এর নাম হবে ইন্ডিকা। তাহলে এপিস ইন্ডিকা। এপিস ইন্ডিকা হচ্ছে আমাদের ভারতীয় মৌমাছির সায়েন্টিফিক নেম। এরপরে যে মৌমাছিটা আছে সেটার দেখ, এই যে 4টে ছবি আমি নিয়ে এসেছি, সেই 4টে ছবির মধ্যে সবচেয়ে ছোট সাইজের মৌমাছিটা কিন্তু আমাদের এটাকেই লাগছে।
সবচেয়ে ছোট সাইজের মৌমাছিটা আমাদের এটাকেই লাগছে। তো এই মৌমাছিটার নাম এই কারণে ছোট মৌমাছি। এই মৌমাছিটার নাম আমরা ইংলিশে বললে বলি লিটল হানিবি, বাংলাতে বললে বলবো ছোট মৌমাছি। তাই যে ছোট বলে তার নামও এইরকমই রাখা হয়েছে, ছোট। যেমন বাড়িতে বড় ছোট থাকলে মা বাবারা বড় ছোট বলে ডাকে, তো সেই রকম ভাবে এর নাম ছোট মৌমাছি। আচ্ছা, এইবার এই যে ছোট মৌমাছি এর সাইন্টিফিক নেম কি? তো দেখ, গণ তো একই, সরি হ্যাঁ গণ তো একই, এপিস, এপিসটাই হচ্ছে গণ। আর প্রজাতিটা কি? ফ্লোরিয়া, ফ্লোরিয়া, এপিস ফ্লোরিয়া। ঠিক আছে, ফ্লোরিয়া কথাটা কিছুটা ফ্লাওয়ারের মতো লাগছে, হ্যাঁ ফ্লাওয়ারের মতো লাগছে কিছুটা। ঠিক আছে, তো যাই হোক, ফুলে বসে আছে, সবই ফুলেই বসে, কিন্তু ছোট মৌমাছি এটাকে আমরা সাইন্টিফিক নেমে লিখি এপিস ফ্লোরিয়া। আর লাস্ট যে মৌমাছি আছে এটা সবচেয়ে বড় সাইজের এবং বিশাল হানিবি, এটাকে আমরা বলি বাম্বেল বি বলা হয়। তো যাই হোক, এটাকে আমরা বলি ইউরোপিয়ান বি বা ইউরোপিয়ান মৌমাছি, ইউরোপীয় মৌমাছি, ইউরোপীয় মৌমাছি। ঠিক আছে, ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন মৌমাছিও বলা হয় এদেরকে। ঠিক আছে, তো এই যে মৌমাছি, এই মৌমাছির সাইন্টিফিক নেম কি? এই মৌমাছির সাইন্টিফিক নেম হচ্ছে এপিস, এটা তো সবার ক্ষেত্রে সেম, মেলিফেরা, এপিস মেলিফেরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4 ধরনের মৌমাছি দেখলাম। একটা হচ্ছে পাহাড়ি মৌমাছি, সেকেন্ড হচ্ছে ভারতীয় মৌমাছি, থার্ড হচ্ছে ছোট মৌমাছি, আর ফোর্থ হচ্ছে ইউরোপীয় মৌমাছি। তো পাহাড়ি মৌমাছির সাইন্টিফিক নেম হচ্ছে এপিস ডরসাটা। ঠিক আছে, ভারতীয় মৌমাছির সাইন্টিফিক নেম হচ্ছে এপিস ইন্ডিকা, ছোট মৌমাছি যেটা সেটার সাইন্টিফিক নেম হচ্ছে এপিস ফ্লোরিয়া, আর ইউরোপীয় মৌমাছির সাইন্টিফিক নেম হচ্ছে এপিস মেলিফেরা। ঠিক আছে, মেলিফেরা সম্ভবত ডাবল এল হয়, একবার দেখে নিস। এই সাইন্টিফিক নেমগুলো কিন্তু বইতে লেখা নেই, কিন্তু জানা দরকার। আচ্ছা, তাহলে এখানে আমাদের আর এর চেয়ে বেশি কিছু জানার দরকার নেই, হ্যাঁ এইটুকু জানলেই হবে। এইবার আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে মৌমাছির পালন কিভাবে হয়। আমরা যেমন ধান, চা এগুলোর চাষ পদ্ধতি পড়েছি, তেমনি মৌমাছির ক্ষেত্রেও আমরা চাষ পদ্ধতি দেখব। এবং এই যে মৌচাষ, ঠিক আছে, বা মৌমাছির চাষ, সেই মৌমাছির চাষটা হয় কি করে, মৌমাছির চাষটা কি কি পদ্ধতিতে হয়। একটা আমাদের দেশীয় পদ্ধতিতে হতে পারে, স্বাভাবিকভাবে প্রাকৃতিক উপায়ে যেরকম ভাবে হয় সেরকম ভাবে, আর একটা হতে পারে আধুনিক উপায়ে আমরা মৌমাছিদের একটা ঘর বানাই। ঠিক আছে, তো সেই যে প্রসেসের মাধ্যমে আমরা মৌমাছির চাষ করি, সেই কারণে মৌমাছির যে চাষ সেই পদ্ধতিকে আমরা বলি এপিয়ারি, বা যে ঘরটা তৈরি করে মৌমাছির চাষ করি সেই জন্য সেটাকে বলা হয় মধুমক্ষীশালা। ঠিক আছে, এই ওয়ার্ডটা মাথায় রাখবি, এটাই আমি আসবো। ঠিক আছে, মধুমক্ষীশালা, যেটাকে আমরা বলি এপিয়ারি। ইংলিশে এই ওয়ার্ডটা আসলে ইংলিশে এপিয়ারি। ঠিক আছে, মধুমক্ষীশালা। তো এরকম একটা যে পুরো যে ছবিটায় যে 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 ঘরটা দেখতে পাচ্ছি, সেই রকম এই যে ঘরটা, এই ঘরটার মধ্যে মৌমাছির চাষ করা হয়। ঠিক আছে, কিভাবে হয় আমরা আসবো, তার আগে আমরা দেখে নিই যে দেশীয় পদ্ধতিতে কিভাবে চাষ হয় মৌমাছির। ঠিক আছে, তো দেখ কি বলা হয়েছে, যে এই পদ্ধতিতে মৌমাছিদের প্রতিপালন করা হয় না। এই যে দেশীয় পদ্ধতি, বা এটাকে আমরা প্রাকৃতিক পদ্ধতিও বলে থাকি, প্রাকৃতিক পদ্ধতিও বলে থাকতে পারি। তো এটা প্রাকৃতিক উপায়ে কিন্তু মৌমাছিরা নিজেরা বাসা বানিয়ে তারা সেখানে থাকে। ঠিক আছে, তো গাছের ডালে হতে পারে, সেটা ঘরের দেওয়ালে হতে পারে, বা কার্নিশে হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই মৌচাক তৈরি বা খুঁজে বের করে তারা কিন্তু সেখানে বসবাস করে। অথবা আমরা যদি এখানে কিছুটা ইনভলভ হই, সেখানে আমরা যদি ফাঁকা কাঠের গুঁড়ি হয়তো কোনো ফেলে রাখলাম, ঠিক আছে, আমাদের দ্বারা কাঠের বাক্স হয়তো কোথাও পড়ে আছে, বা মাটির হাড়ি কোথাও পড়ে আছে, ঠিক আছে, সেইখানে মৌমাছিদের চলাচলের কিন্তু একটা জায়গা কিন্তু অটোমেটিকভাবে চলতে থাকে। যার ফলে কি হয়, মৌমাছিরা স্বেচ্ছায় কিন্তু সেই জায়গাটা পেয়ে, আলাদা করে তাদের অতটা খাটনি করতে হয় না, তো সেই জায়গার ভেতরেই, সেটা কাঠের গুঁড়ি হোক, কাঠের বাক্স হোক, সেই জায়গাতেই কিন্তু তারা নিজেদের এই হেক্সাগোনাল স্ট্রাকচারের যে চাক সেটা তৈরি করে কিন্তু তারা থাকে। এরপর
তারা সেখানে থাকলো, তারা মধু তৈরি করলো, যাবতীয় যা কিছু তৈরি করলো। কিন্তু হ্যাঁ, প্রাকৃতিক উপায়ে বা দেশীয় পদ্ধতিতে যে মধু তৈরি করা হয় সেই মধুর পরিমাণ খুব কম, বা সেই মধু কিন্তু সেই পুষ্টিমানগতভাবে অতটা হাইফাই লেভেলের হয় না, ঠিক আছে, বা সেইটার পরিমাণও অনেক কম পাওয়া যায়, সেটাতে অনেক কিছু ওয়েস্টেজ ম্যাটেরিয়াল বা অনেক নোংরা সেগুলোও কিন্তু মিশ্রিত অবস্থায় থাকতে পারে। তো সেগুলো এড়ানোর জন্যই আমাদের আধুনিক পদ্ধতিকে আনতে হবে। তো যাই হোক, সেই যাবতীয় যা কিছু সেই চাকের মধ্যে তৈরি করলো, মধু আছে, তো সেইগুলো থেকে এবার মধু সংগ্রহ করতে গেলে আমাদের মৌমাছিকে তাড়াতে হবে। তো তার জন্য পরে আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই চাক, আমরা জানি মৌমাছিকে কিভাবে তাড়াতে হয়, ধোঁয়া টোয়া ইউজ করে কিভাবে আমরা দেখতেই পাই, যারা তারায় তারা জানে, ঠিক আছে। তো ধোঁয়া টোয়া দিয়ে আগুন টাগুন লাগিয়ে তারা কি করা হয়, তাড়িয়ে দেওয়া হয় মৌমাছিদের। ফলে মৌমাছিরা চাক ছেড়ে পালিয়ে যায়, আবার কখনো বা মারাও যায় ওই সব মানে টক্সিক ধোঁয়া বা আগুনের ফলে অনেক মৌমাছি কিন্তু মারাও যায়। তারপর সেই মৌচাক ভেঙে কিন্তু আমরা মধু বের করে নিয়ে আসি, ঠিক আছে। কিন্তু এইখান থেকে মধু যে পাওয়া যাবে সেই মধুর পরিমাণ কিন্তু রিলেটিভলি অনেক কম, এবং সেটা অতটা পুষ্টিগুণ সম্পন্ন বা অতটা বেটার না। তো এইবার তার জন্য আমরা কি করি, আধুনিক পদ্ধতি, আমরা এখানে নিজেরা ইনভলভ হয়ে একটা পুরো সেটআপ তৈরি করি তাদের জন্য। মানে নিজেদের বাড়ি কেনার টাকা নেই, ঠিক আছে, কিন্তু আমরা মৌমাছির চাষের জন্য তাদের বাড়ি তৈরি করে দিই। কাঠের কি সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে দেখ। তো এটাকে আমরা বলি মধুমক্ষী শালা বা এপিয়ারি। বলছে এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বন করে, মানে প্রাকৃতিকভাবে তারা যেভাবে মৌচাক তৈরি করে সেই রকম একটা জিনিস, সেই সেটআপটা মাথায় রেখেই আমরা কি করি, কৃত্রিম মৌচাক তৈরি করি, ঠিক আছে। প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাকে নিচের দিকে থাকে মৌমাছি, ঠিক আছে, মৌমাছিদের সন্তান লালন পালনের ঘর। এটা কি থাকে নিচের দিকে, কি থাকে, এই যে ধর ঘরটা নর্মাল ভাবে যখন স্বাভাবিক যে একটা চাক, ঠিক আছে, এই যে ধর চাক এটা একটা, তো সেই চাকের আমরা দেখতে পাবো নিচের দিকে কি থাকে, ওই মৌমাছিরা যে সন্তান, বিশেষ করে কর্মী মৌমাছিরা যে সন্তান লালন পালন করে, সেই সন্তানগুলোকে কিন্তু এই নিচের দিকের ঘরগুলোতেই রাখা হয়। তো সেম ভাবে আমরা সেই স্ট্র্যাটেজি বা সেই জিনিসটা মাথায় রেখে আমরা কিন্তু নিচে যাতে মৌমাছিরা সন্তান লালন পালন করতে পারে সেই রকম সেটআপই কিন্তু আমরা নিচের দিকে, এই যে ঘরটা এর নিচের দিকে আমরা সেই রকম সেটআপই করে রাখি, ঠিক আছে। আর ওপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ, এবং এর ওপরের দিকের যে ঘরগুলো সেগুলোতে মধু প্রকোষ্ঠ, মানে তার মধ্যেই কিন্তু মৌচাক বানিয়ে তার মধ্যে ওই যে মধু থলি যেগুলো বলছিলাম সেগুলো কিন্তু তৈরি করা হবে, এবং তার মধ্যে মধু সংগ্রহ করা হবে, মধু রাখা হবে মধু তৈরি করে। এই কৃত্রিম চাকেও সেই রকম ব্যবস্থাই কিন্তু আমরা করে থাকি। এবার কি বলছে দেখ, তাহলে এই সেটআপটা পুরো তৈরি করলাম, যেভাবে আমাদের স্বাভাবিক মৌচাকও তৈরি হয় সেই রকম ভাবেই তৈরি করলাম। এরপর কি হচ্ছে, একটা রানী মৌমাছি আর কতকগুলো শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। এরপর কি করা হয়, পুরো সেটআপ করার পরে এখানে একটা রানী মৌমাছি আর বাকি কিছু কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি, শ্রমিক মৌমাছি মানে কিন্তু কর্মী মৌমাছি, এই শ্রমিক মানে কি, শ্রমিক মানে একই জিনিস, কর্মী মৌমাছি, ঠিক আছে। তাহলে এখানেও আমরা লিখে দিই, না হলে আবার গুলিয়ে ফেলবি যে শ্রমিক আর কর্মী আলাদা নাকি, ঠিক আছে। এই কর্মী মৌমাছি মানেই হচ্ছে শ্রমিক, একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে একটা রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছিদের এনে ছেড়ে দেওয়া হলো, কয়েকদিনের মধ্যে দেখা যায় সেখানে আরো অনেক মৌমাছি এসে কিন্তু হাজির হয়েছে, জড়ো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়, ঠিক আছে। তো এখানে তোরা ভাববি যে স্যার এখানে তো পুরুষ মৌমাছি নেই, তাহলে কিভাবে তৈরি হবে, তো সেখানে পুরুষ মৌমাছির অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, বাট আমরা শুরু করতে পারি একটা রানীকে দিয়ে আর কিছু কর্মীকে দিয়ে। আচ্ছা, তাহলে অল্প সময়ের মধ্যে ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টিও হয়ে যায়। আম, জাম, লেবু, পেয়ারা, অনেকে ভাববে যে কি হলো হঠাৎ করে প্রাণীদের সম্পর্কে বা মৌমাছি সম্পর্কে পড়তে গিয়ে হঠাৎ করে গাছের নাম কেন বলছে, দরকার আছে। আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর, দেখ কতগুলো গাছের নাম দিয়েছে, ঠিক আছে, ইত্যাদি নানান রকম গাছ থেকে মৌমাছিরা কি করে, মকরন্দ সংগ্রহ করে, ঠিক আছে। তো এই যে সেই মকরন্দ, যে ফুল থেকে যে মকরন্দ বা নেকটার কালেক্ট করা, সেগুলো মেইনলি কোন গাছ থেকে করে, এই সকল গাছের ফুল থেকেই কিন্তু করে মৌমাছিরা। তো এই গাছগুলোকে যদি আমরা এই যে
এই বাসাটা তৈরি করেছি যেখানে রেখেছি তার আশেপাশে যদি এই গাছগুলোকে আমরা পুঁতি বা এই গাছগুলোকে রাখি, তাহলে সহজে এই বাসা থেকে বেরিয়ে কি করতে পারবে, কম দূরত্বের মধ্যেই তারা সেই গাছগুলোকে পেয়ে যাবে, ফলে সেই গাছের ফুলগুলো থেকে মকরন্দ কালেক্ট করে নিয়ে আসতে পারবে। তাই মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষিশালা, ঠিক আছে, মধুমক্ষিশালার কাছাকাছি এই সব গাছ থাকা কিন্তু দরকার। ঠিক আছে, মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্রও থাকে। ঠিক আছে, সেগুলোকে ইউজ করে কিন্তু এই মৌচাক, এই যে এপিয়ারি, ঠিক আছে, বা মধুমক্ষিশালা, এখান থেকে খুব সহজেই কিন্তু এই দেখ, এই যে একটা লোক, এই যে এইটারই একটা কম্পার্টমেন্ট খুলে, ঠিক আছে, এই মৌমাছিগুলোকে আলাদা করে এর থেকে যে এর মধ্যে যে সকল মধু জমা রেখেছে সেগুলোকে কিন্তু কালেক্ট করে নেয়। এর ফলে কি হয়, প্রচুর পরিমাণে খুব পুষ্টিগুণ সম্পন্ন ভালো মধু কিন্তু আমরা পাই এবং সেগুলোই পরবর্তীতে বাজারজাত করা হয়, যার ফলে প্রচুর অ্যামাউন্ট অফ পয়সা আসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো ব্যাপার, যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মৌমাছিরা কিভাবে নিজেদের বাসা তৈরি করে, মধু তৈরি হয়, সেখান থেকে মধুর চাষ কিভাবে হয় বা মৌমাছির চাষ কিভাবে আমরা করতে পারি যার থেকে মধু পেতে পারি, কত রকমের মৌমাছি হতে পারে, সব কিছু কিন্তু আমরা একটা লেকচারে দেখে ফেললাম। পরের দিন অন্য কোনো প্রাণীর চাষ সম্পর্কে আমরা নিয়ে আসব। আজকে আমরা যা পড়লাম তার থেকে তোদের কিছু কোশ্চেন লিখতে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে আধুনিক, ঠিক আছে, আধুনিক পদ্ধতিতে মৌমাছি চাষ দেশীয় পদ্ধতির তুলনায় ভালো কেন? ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কর্মী মৌমাছি ও রানী মৌমাছির মধ্যে সম্পর্ক কি? 3 নম্বর হচ্ছে বৈবাহিক উড্ডয়ন কাকে বলে, এর ফলাফল লেখো। ঠিক আছে, এই 3টে কোশ্চেনই তোরা কর, 2 মার্কস হিসেবে কর, তাহলেই হবে। এই 3টে কোশ্চেন লিখে আমায় জানাবি, যদি কোনো কনফিউশন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবি। ঠিক আছে, তাহলে আজকের মতো লেকচার এইটুকুই বাবু, আমি আর বেশি টানছি না। পরের দিন আমরা আরো একটা প্রাণীর চাষ পদ্ধতি সেটা নিয়ে আসবো, আর দুটোই আছে, তাহলে আমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাস কিন্তু শেষ হয়ে যায় এবং খুব সহজেই আমরা সেকেন্ড সামেটিভ এক্সামের আগে পুরো জিনিসটা কভার করে ফেলবো। ঠিক আছে, এবং তারপর ওয়ার্কশিটও দেওয়া হবে। তো এই পুরো জিনিসগুলো ভালো করে রিভিশন দিয়ে নে, আগের লেকচারগুলো আছে সেগুলো দেখে নিস, কিন্তু এগুলো কিন্তু এক্সামে আসবে, গুরুত্বপূর্ণ যে যে জায়গাগুলো সেগুলো আমি লেকচারে বলে দিয়েছি। অনেকে কিন্তু ঠিকঠাকভাবে লেকচার দেখছিস না, পরে গিয়ে কিন্তু প্রেসারে পড়ে যাবে, অনেকগুলো লেকচার বেরিয়ে গেছে। তো পরপর অনেকগুলো ভালো করে দেখে নে এবং ঠিকভাবে তৈরি করে নে, যাতে সেকেন্ড সামেটিভ এক্সামটা খুব ভালো হয় তোদের। কারণ ফার্স্ট সামেটিভে আমরা আনতে পারিনি, তো ফার্স্ট সামেটিভের যা সিলেবাস সেটাও আমরা কভার করে যাতে ফাইনালের আগে তোদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায় সেটার চেষ্টা আমরা কিন্তু করছি। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, নেক্সট দিন দেখা হচ্ছে আমাদের পরের পার্ট নিয়ে। টাটা।